এখন কোন কোন সেকশন? সেকশন এ আর ডাব্লিউআরই নাকি? জি স্যার। ডাব্লিউআরই কি আসো? জি স্যার। স্যার লিংক দিয়ে দিয়েছি। ইয়েস স্যার। হ্যাঁ বেশ, তো ডাব্লিউআরই তাহলে তো কম দেখা যাচ্ছে। টোটাল স্টুডেন্ট কত হবে? প্রায় 90 কাছাকাছি নাকি? জি স্যার 90 এর কাছাকাছি হবে। আচ্ছা, তাহলে আর 1 মিনিট ওয়েট করে যাও। শুরু করি। মাইশা, তুমি অ্যাটেন্ডেন্সটা কি এই অ্যাটেন্ডেন্স শিটে, তাই না? জি স্যার, জি স্যার। ডাব্লিউআরই অ্যাটেন্ডেন্স শিটটা পাচ্ছি না। স্যার আমার কাছে আছে, ওটা নিয়ে নিব আমি। আচ্ছা, তুমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। আচ্ছা স্যার, আচ্ছা স্যার আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ID 1 18 batch civil Present miss. 2 Hello. ID 2 1 present 2 3 4 civil 4 civil 5 Yes, miss. 2 3 4 absent 6 Yes, ma'am. 7 Yes, ma'am. 8 Yes, ma'am. 9 Present, ma'am. 10 11 Present, ma'am. 12 Yes, ma'am. 13 Yes, ma'am. 14 প্রেজেন্ট মিস। 15 14 কি আছো? 15 জি মিস 14 আছে। ওকে 15 16 Yes, ma'am. 17 ইয়েস ম্যাম। 18 Yes, ma'am. 19 20 Yes, ma'am. 21 22 Yes, ma'am. 23 Present, ma'am. 24 ইয়েস ম্যাম। 25 Yes, ma'am. 26 27 28 Present, miss. 29 30 31 Yes, ma'am. 32 Yes, ma'am. 33 ইয়েস ম্যাম। 34 Yes, ma'am. 35 Yes, miss. 36 ইয়েস ম্যাম। 37 Yes, miss. 38 Yes, ma'am. 39 ইয়েস ম্যাম। 40 41 42 Yes miss. 43 44 45 ইয়েস মিস। 46 Yes, ma'am. 47 জি স্যার, শোনা যাচ্ছে। গুড। তো আমি তাহলে অনেকদিন পরেই তোমাদের সাথে ক্লাস শুরু করলাম, ভালোই লাগলো। হোপফুলি মানে খুব রিসেন্টলি আমাদের মনে হয় অফলাইনে ক্লাস শুরু হয়ে যাবে আশা করতেছি। এবং তোমরাও সবাই ইয়া করে আছো যে কবে ক্লাস শুরু হবে। আমরাও আসলে ইয়া হয়ে আছি, মানে অনেকটা কি বলবো, মানে খুব খারাপ অবস্থায় আছি। কারণ স্টুডেন্টরা, ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা যদি না থাকে আসলে আমাদের একটা পর্যায়ে ইয়া মানে খারাপ লাগা শুরু করে। প্রথম দিকে হয়তো কয়েকদিন ভালো লাগছে যে ক্লাস নাই, একটু ফ্রি আছি। তো এখন আসলে মানে খুব খারাপ, তোমাদেরকে খুব মিস করতেছি। তো আশা করি খুব শীঘ্রই তোমাদের পেয়ে যাব। তো এনিওয়ে, তো আমি তাহলে আমার আজকের ক্লাসটা শুরু করি।
তোমাদের যারা পরে অ্যাটেন্ড করছো তারা অ্যাটেন্ডেন্স পরে দিও, আর তোমার আমি ক্লাসের পরে তোমার ম্যাডাম দেবে, গ্রুপ করে দেবে, সেই গ্রুপ অনুযায়ী ডাটা দেবে, সেই ডাটা অনুযায়ী তোমরা রিপোর্ট সাবমিট করবা, এবং রিপোর্ট সাবমিটের যে ইনস্ট্রাকশন তোমার ম্যাডাম যেভাবে দিছে সেইভাবে করে নেবা, ঠিক আছে? আচ্ছা, তো আজকের যে তোমাদের যে টেস্টটা করানো হবে সেটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট। প্রথমত আসো যে হোয়াট ইজ ইমপ্যাক্ট। ইমপ্যাক্টটা কি তোমরা অলরেডি করে আসছি, যে আমরা ফিজিক্সে অনেক করে আসছি। ইমপ্যাক্ট মানে হচ্ছে সাডেন লোড, তাই না? ইনস্ট্যান্টেনিয়াস যে লোড, দ্যাট মিনস লোডটার অ্যাপ্লিকেশনের টাইমটা খুব শর্ট, খুব উইদিন ফিউ সেকেন্ডস এর ভিতরে অথবা তারও কম সময়ের ভিতরে লোডটা অ্যাপ্লাই হবে, সেটাকে বলা হয় ইমপ্যাক্ট লোড। তো এখন ইমপ্যাক্ট লোডের ইফেক্টটা কি? ইমপ্যাক্ট লোডের যেটা জেনারেলি যেটা ইমপ্যাক্ট হয় সেটা হচ্ছে ক্র্যাক জেনারেট করে। খুব যদি দেখবা যে একটা স্ট্রাকচারে যদি তুমি, আমার স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো দেখবা যে একই অ্যামাউন্টের একই ম্যাগনিটিউডের লোড কোনো একটা স্ট্রাকচারে দেবা, সেই হঠাৎ যদি সেই একই ম্যাগনিটিউডের লোড যদি হঠাৎ করে দেয় এবং যদি স্লোলি দিয়ে দিয়ে আস্তে আস্তে বাড়াইয়ে বাড়াইয়ে যদি ওই সেম ম্যাগনিটিউডে নিয়ে যাও, দেখবা যে কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার শো করবে। এক সেম ম্যাটেরিয়াল কিন্তু লোডিং কন্ডিশনের জন্য, মানে লোডিং স্পিডের, লোডিং রেটের জন্য ক্যারেক্টারিস্টিক গুলো ডিফারেন্ট হয়ে যাবে। তো জেনারেলি ইমপ্যাক্ট লোডের যে ফেলিওর ক্রাইটেরিয়া বা ফেলিওর প্যাটার্ন সেটা হচ্ছে ফ্র্যাকচার। ইমপ্যাক্ট লোডের জন্য স্ট্রাকচারে ফ্র্যাকচার ক্রিয়েট করে। তো আমরা সেই আমরা যেমন মানে টেনশন অথবা কম্প্রেশন ফেলিওর যেভাবে হয় সেটা ডিফাইন করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্ট্রেস বা স্ট্রেংথ কনসিডার করি। স্ট্রেংথ অনেক সময় কনসিডার করি, অনেক সময় আলটিমেট স্ট্রেংথ কনসিডার করি, অথবা অ্যাভারেজ কোনো একটা স্ট্রেংথ কনসিডার করি। এটা হচ্ছে যদি স্ট্যাটিক মানে গ্রাজুয়ালি ইনক্রিজিং লোড থাকে। আর যখন ইমপ্যাক্ট লোড হয় তখন আগেই বললাম যে ইমপ্যাক্ট লোডে সাধারণত ফ্র্যাকচার ক্রিয়েট করে। আর ফ্র্যাকচারটা আমরা কিভাবে, মানে ফ্র্যাকচারের ফেলিওরটা আমরা কিভাবে ডিফাইন করব মিন্স আমরা যখন একটা, যেটা বললাম, যদি একটা রডকে টানি বা কোনো একটা স্ট্রাকচারকে যদি টান দিই, টেনসাইল ফোর্স যদি দেই, তাহলে ওর ভিতরে স্ট্রেস জেনারেট করে। সেই স্ট্রেস বাড়তে, যদি আমি লোড বাড়াই তাহলে স্ট্রেস আস্তে আস্তে বাড়বে। তো স্ট্রেস বাড়তে বাড়তে যখন স্ট্রেসটা ইল্ড স্ট্রেংথ অথবা আলটিমেট স্ট্রেংথ অথবা ইন বিটুইন যখন একটা স্ট্রেংথ যখন এক্সিড করবে, তখন আমরা ধরে নেব যে স্ট্রাকচারটা ফেল করছে। তো ঠিক একইভাবে যদি আমি ফ্র্যাকচারের মাধ্যমে যদি ডিফাইন করতে চাই, তাহলে আমাকে যখনই স্ট্রাকচারে ইমপ্যাক্ট লোড পড়ে তখন ওর ভিতরে ফ্র্যাকচার স্ট্রেস ইন্টেন্সিটি ডেভেলপ করে। স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর তোমরা মনে হয় সলিড মেকানিক্সে পড়তে পারো টার্মটা। স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর মানে হয়েছে একটা স্ট্রাকচারে যদি সাডেন কোনো ভেরিয়েশন হয়, যদি কোনো ভেরিয়েশন না থাকতো তাহলে যে স্ট্রেসটা হতো, আর হঠাৎ করে যদি কোনো ভেরিয়েশন আনা হয় তাহলে যে স্ট্রেসের ভেরিয়েশনটা হয়, মানে স্ট্রেস যতক্ষণ বেড়ে যায় বা কমে যায় সেইটাকে প্রকাশ করা হয় স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। মানে স্ট্রেস আন্ডার এনি স্পেসিফিক ভেরিয়েশন ডিভাইডেড বাই দ্য স্ট্রেস উইদাউট এনি ভেরিয়েশন, এটাকে বলা হয় স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর। তো এই ফ্র্যাকচারের ফেলিওরটা ডিফাইন করা হয় স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টরের মাধ্যমে। একই রকম ভাবে লোড যত বাড়বে তত স্ট্রেস ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়বে। তো বাড়তে বাড়তে ইল্ড স্ট্রেংথ এবং আলটিমেট স্ট্রেংথের মতো এটাও এরকম ভাবে বাড়তে বাড়তে কোনো একটা লিমিট ক্রস করলে এই স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টরটা একটা লিমিট ক্রস করলেই ওখানে ফ্র্যাকচারটা জেনারেট করে, মানে ক্র্যাকটা জেনারেট করে। তো যে এই যে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টরটা বাড়তে বাড়তে যে ভ্যালুতে পৌঁছলে ওটা ক্র্যাক জেনারেট করবে, সেই ভ্যালুটাকে বলা হয় ফ্র্যাকচার টাফনেস। সেটাকে বলা হয় ফ্র্যাকচার টাফনেস।
আর এই ফ্র্যাকচার টাফনেসটা সরাসরি মেজার করার তেমন কোনো ইয়া নাই। আরো অনেক মেথড আছে, তার ভিতরে মোস্ট পপুলার মেথড হচ্ছে ইম্প্যাক্ট মেথড, মানে 4P ভিনস ইম্প্যাক্ট টেস্ট মেথড। এটার মাধ্যমে ইনডাইরেক্টলি ফ্র্যাকচার টাফনেসটা বের করা যায়। ফ্র্যাকচার টাফনেস হয়েছে কিন্তু এটা ইল্ড স্ট্রেংথ এবং আলটিমেট স্ট্রেংথের মতোই আর একটা টার্ম। ইল্ড স্ট্রেংথ আমরা কি বলি, যে যদি লোড দেওয়া হয় তাহলে এর ভিতরে স্ট্রেস বাড়তে থাকে, বাড়তে 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 একটা পর্যায়ে গিয়ে জেনারেলি প্রথম দিকে লিনিয়ার থাকে, স্ট্রেস এবং স্ট্রেন লিনিয়ার থাকে। যত স্ট্রেস বাড়াবো স্ট্রেনও প্রপোর্শনালি আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন প্রপোর্শনাল লিমিটটা ক্রস করে যায় সেটি হচ্ছে ইল্ড স্ট্রেংথ। ঠিক আছে, তো এই একই রকম ভাবে এই ফ্র্যাকচারেও এরকম যখন তুমি লোড দেওয়া দেখো যে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে এমন একটা ভ্যালুতে পৌঁছবে যে ওই স্ট্রেস ইন্টেন্সিটিটা ওর থেকে একটু বড় হয়ে গেলেই ওখানে ক্র্যাক জেনারেট করবে, সেইটাকে বলা হয় ফ্র্যাকচার টাফনেস। এবং এই ফ্র্যাকচার টাফনেসটা ইনডাইরেক্ট মেথড, এই 4P ভিনস যেটা একটু এরপরেই পড়ানো হবে, ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে বের করা যাবে। তাহলে এখন আগে আসো যে ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে বেসিক্যালি আমরা কি বের করব। আমি যেটা বললাম যে ইনডাইরেক্টলি আমি ফ্র্যাকচার টাফনেস বের করব, কিন্তু ডাইরেক্টলি আমি যে জিনিসটা বের করব সেটা আসলে কি, সেটা হচ্ছে অ্যাবজর্ব এনার্জি। অ্যাবজর্ব এনার্জি মানে কোনো একটা বডিকে যদি বডির উপরে যদি লোড দেই অথবা কোনো একটা কিছু যদি ড্রপ করি, তাহলে ওই একটা ড্রপ করলে যে একটা সার্টেন একটা হাইট থেকে কোনো একটা ওয়েটকে যদি কোনো একটা বডির উপরে ড্রপ করি, তাহলে আমরা জানি একটা ওয়েটকে সরি একটা মাসকে যখন একটা হাইটে নিয়ে যাব তখন ওর ভিতরে কিন্তু স্ট্যাটিক ফোর্স তোমার এনার্জি, এটা কি বলে, পটেনশিয়াল এনার্জি জেনারেট করে। তো সেই এনার্জি কিন্তু যখন কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে পড়বে অথবা কোনো একটা অন্য একটা বডির উপরে পড়লে ওই এনার্জিতে ওটা হিট করে, হিট করলে ওই বডিটা ভেঙে যায় না। ভেঙে যায় না কেন, ওই বডিটা ওই যে এনার্জি যেটা ওর উপরে অ্যাপ্লাই করা হলো সেটা ও অ্যাবজর্ব করে নিয়ে যায়। তো অ্যাবজর্ব করতে থাকে, করতে করতে যখন তুমি ওটা হাইট বাড়াইলা অথবা ম্যাস বাড়ালে ওর ভিতরে পটেনশিয়াল এনার্জি আবার বাড়বে। তার মানে ওর ভিতরে ওই বডির উপরে যখন ওই পটেনশিয়াল এনার্জি নিয়ে ড্রপ করবে তখন কিন্তু ওর ভিতরে অ্যাবজর্বিং ক্যাপাসিটিটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে যখনই সবকিছুরই একটা লিমিট থাকবে, যে কোনো প্যারামিটারের মাধ্যমে যে কোনো ম্যাটেরিয়ালের যে কোনো প্যারামিটার একটা স্পেসিফিক লিমিট থাকবে, তো সেই লিমিটটা যখন ক্রস করে যাবে তখনই ওটা ভাঙা শুরু করবে বা ফেল করা শুরু করবে। তো আমরা এই মাধ্যমে এই টেস্টের মাধ্যমে বের করব যে একটা ম্যাটেরিয়ালের উপরে একটা ইম্প্যাক্ট লোড অ্যাপ্লাই হলে ও ফেইলিওরের আগ পর্যন্ত কি পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করতে পারবে, মানে ওর ভিতরে কি পরিমাণে এনার্জি ধরে রাখতে পারবে, সেই জিনিসটাই আমরা এই ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে বের করবো। তার মানে আমরা বের করবো বেসিক্যালি অ্যাবজর্ব এনার্জি, মানে একটা বডির উপরে অথবা কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে একটা ইম্প্যাক্ট লোড ড্রপ করলে বা ইম্প্যাক্ট লোড অ্যাপ্লাই করলে ফেইলিওরের আগ পর্যন্ত বা ফেইলিওরের জাস্ট ইমিডিয়েট আগ পর্যন্ত ও কি পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করতে, মানে ওর ভিতরে কি পরিমাণে এনার্জি ধরে রাখতে পারবে, সেই এনার্জিটা আমরা বের করব। তার মানে এটা আমরা বের করবো বেসিক্যালি এখান থেকে একটা এনার্জি, যে এনার্জিটা ওর ভিতরে স্টোর হয়ে থাকবে অথবা অ্যাবজর্ব করবে, এবং সেটা আমরা যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বের করবো সেটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট টেস্টিং মেশিন। আর ইম্প্যাক্ট টেস্টিং মেশিনটা অনেকটা এখানে মানে খুব সিম্পল ওয়েতে দেখানো হয়েছে। এটা একটা হ্যামার, তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো তখন ওটা আরো ক্লিয়ার হবে। এখানে এটা একটা পেন্ডুলামের মতো একটা, এই জিনিসটা যেটা আমার কার্সরটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এটা পেন্ডুলাম ক্রিয়েট করবে। এই আমরা সাধারণত পেন্ডুলামে থাকে ওয়্যার থাকে, তাই না, রোপ থাকে অথবা ফ্লেক্সিবল ওয়্যার থাকে।
তো এখানে এটাকে আসলে ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে করা যাবে না, কারণ এই যে হ্যামারটা, এই হ্যামারটার ওয়েট অনেক বেশি। এইটাকে কানেক্ট করা হয়, এটা একটা রড, এটা সিম্পল একটা স্টিলের রড, আর এটাও একটা স্টিল অথবা অন্য কোনো একটা খুব শক্ত একটা ম্যাটেরিয়াল। তো এই এই ইয়েটার, এই হ্যামারটার ওয়েট হচ্ছে 60 পাউন্ড, দ্যাট মিনস 27.22 কেজি। এবং এই যে এখান থেকে এটা হচ্ছে সাপোর্ট, এই সাপোর্টের রেসপেক্টে এই হ্যামারটা এভাবে সুইং করবে, হ্যাঁ, বোথ ওয়েতে এটা সুইং করবে। এখানে অলমোস্ট একটা ফ্রিকশনলেস সাপোর্ট, যদিও হাইপোথেটিক্যালি ধরা হয় এটা ফ্রিকশনলেস, মানে এখানে কোনো ফ্রিকশন রেজিস্ট করবে না, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিছু ফ্রিকশন রেজিস্ট করবে, কিন্তু সেটা খুব কম। ইম্প্যাক্ট লোডের কম্পারেটিভলি এটা মানে কম্পেয়ারিং এটা খুব কম। তো এটা এই হ্যামারটার ওয়েট যেটা বললাম, এটা হচ্ছে 60 পাউন্ড অথবা 27.22 কেজি। এই হ্যামারটা একটা রডের মাধ্যমে কানেক্ট করা থাকবে, এবং এই রডটার ইয়াটা হচ্ছে মানে রেডিয়াস হচ্ছে 900.1 মিলিমিটার, 900.1 মিলিমিটার এটার রেডিয়াসটা, মানে এই পেন্ডুলামটা রেডিয়াস হবে 900.1 মিলিমিটার। তো এই হ্যামারটা ইনিশিয়ালি একটা হরিজন্টাল লেভেলে থাকে, অলমোস্ট হরিজন্টাল থেকে একটু কম থাকে, হরিজন্টাল লেভেলে ইনিশিয়ালি থাকবে। থাকার পরে এখানে স্যাম্পলটা থাকবে, সেই স্যাম্পলের উপরে এটা এসে খুব খুব দ্রুত এটা ইয়ার উপরে পড়বে, হ্যামার ইয়ার তোমার এই স্যাম্পলের উপরে পড়বে। সরি, আমি মনে ভুল বলছি, আমি এইটা এখান থেকে আসবে, এইভাবে আসবে। ইনিশিয়ালি এটা এখানে থাকবে, তা এখানে না, এটা হরিজন্টাল লেভেলে থাকবে, তোমরা ভিডিওতে দেখবা। তারপরে এটা এখানে খুব দ্রুত এসে এই স্যাম্পলটার উপরে অ্যাপ্লাই করা পরে, এটার উপরে খুব দ্রুত পড়লে, যেহেতু ইয়াটা খুব দ্রুত পড়ে, তার মানে এটা হচ্ছে ইম্প্যাক্ট লোড। আর তো এইখান থেকে আমরা বের করব যে এই স্যাম্পলটা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সে কি পরিমাণে এনার্জিটা নিতে পারবে। তো আমরা এটা তিনটা মেথড আছে, একটা হচ্ছে আইজোট টেস্ট মেথড, সারপি টেস্ট মেথড, এবং আরেকটা হচ্ছে টেনসাইল টেস্ট মেথড। তো টেনসাইল টেস্টটা খুব রেয়ার, এটা খুব বেশি ইউজ হয় না, জেনারেলি এই দুইটাই ইউজ হয়, এই দুইটা মেথড খুব বেশি ইউজ হয়। এই দুইটার ভিতরে সারপি টেস্টটা আবার খুব বেশি পপুলার। এইটা মানে এই দুইটার ভিতরে আবার সারপিটা খুব বেশি ব্যবহার করা হয়, এটাও ব্যবহার করা হয়, বাট এটার থেকে এটা বেশি ইউজ হয়। তো এই যে স্যাম্পলটা কিভাবে আমি দুইটা টেস্টের জন্য প্রথমেই আমি যে স্যাম্পলটা করব, সেই স্যাম্পলটা হবে একটা বিমের মতো, একটা ছোট একটা বিমের মতো, যে ম্যাটেরিয়াল করি না কেন সেই ম্যাটেরিয়াল একটা বিম করব এরকম। এই বিমের মাঝখানে সেন্টার বরাবর একটা নস থাকবে, নস মানে একটা গ্রুপের মতো থাকবে। এই যে দেখো, এই ছবিটা দেখো, এখানে একটা নস থাকবে, ইনিশিয়ালি এরকম থাকবে, এখানে কোনো নস থাকবে না, আর তারপরে এখানে একটা নস করো, কারণ এই নসের কারণে এটা, এবং নসটা কিন্তু লুকস লাইক এ ভি, এটা ভির মতো দেখায়, সেই জন্য এটার অনেক সময় এই টেস্টটার নাম হচ্ছে সারপি ভি টেস্ট, ভি নস টেস্ট। সারপি ভি নস, নস মানে হচ্ছে এই গ্রুপ যেটা, এটা নস, আর এটা ভির মতো দেখতে বিধায় এটাকে সারপি ভি নস টেস্ট বলা হয়। তো যখন আমি সারপি মেথডটা অ্যাপ্লাই ইউজ করব, তখন ওই হ্যামারটা ইয়াটা স্যাম্পলটা থাকবে এভাবে, হ্যামারটা মাঝখানে এসে এভাবে হিট করবে, মানে এই স্যাম্পলটা থাকবে অনেকটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো, এবং হ্যামারটা এসে একবারে সেন্টার বরাবর, মানে যেখানে নসটা থাকবে সেই নস বরাবর এটা হিট করবে উল্টা দিকে, নসটা যেদিকে থাকবে তার উল্টা দিকে এটা হিট করবে। এটা হচ্ছে সারপি ভিনস টেস্ট। আর আইজোট টেস্টে এই একই স্যাম্পল ইউজ করব, স্যাম্পলটা একই ইউজ হবে, কিন্তু স্যাম্পলটার মানে সাপোর্টিং কন্ডিশন হবে ডিফারেন্ট। এটা এইভাবে থাকবে, ভার্টিক্যালি থাকবে, ভার্টিক্যালি থাকার পরে এই ইয়াটা হ্যামারটা এখানে এসে হিট করবে, মানে এটা অনেকটা ক্যান্টিলিভার অ্যাকশন, হ্যাঁ, ক্যান্টিলিভার অ্যাকশনের মতো এটা কাজ করবে, আর এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড এর মতো কাজ করবে। আর স্পেসিমেনের ডাইমেনশন কি, যদি আইজোট টেস্ট করি তাহলে ডাইমেনশনটা হচ্ছে এটা 75 মিলিমিটার লেন্থ। হ্যাঁ, এই আগেটা দেখো, এই যে লেন্থ, এটা হবে 75 মিলিমিটার, এটা হচ্ছে 10 মিলিমিটার, এবং এটাও হচ্ছে 10 মিলিমিটার।
যদি আইজট টেস্টটা ইউজ করি, আর যদি ইয়া ইউজ করি 4p ভিনস টেস্ট যদি ইউজ করি, তাহলে ডাইমেনশন হবে 55 মিটার লেন্থ 10 10, এবং মাঝখানে যে ভি নসটা থাকবে সেই নসের ডেপথ হবে 2 মিলিমিটার থেকে 3.3 মিলিমিটার। হ্যাঁ, এটা মিনিমাম হবে 2 মিলিমিটার এবং ম্যাক্সিমাম হবে 3.3 মিলিমিটার। এর ভিতরে কোন একটা ডেপথ ইউজ করা হবে, এবং ভি নসের অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। ভি নসের অ্যাঙ্গেল মিন্স এই যে এখানে এই ক্রেস্টে যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। ওকে, আর কিভাবে কোন প্রসিজারে করব সেটা আমি ভিডিওটা দেখালেই বুঝতে পারবো। আর রেজাল্ট যেটা আমরা এক্সপ্রেস করব সেটা আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই স্যাম্পলের ডাইমেনশনটা নিয়ে নেব। লেন্থ যদি এক্স্যাক্টলি আমরা যে ডাইমেনশনটা বললাম 25 10 10, এটা এক্স্যাক্টলি আসলে সবসময় নাও থাকতে পারে, এটা ভেরিও করতে পারে। যদি কোনো ভেরিয়েশন থাকে তাহলে আমরা ডাইমেনশনটা ওভাবে নেব, লেন্থ উইথ ডেপথ। তারপরে নেব এই ভি নসের ডেপথ। ভি নসের ডেপথ যদি নেই, তাহলে এখানে লোড অ্যাপ্লাই করলে যে এরিয়ায় এই লোডটা ট্রান্সফার হবে সেই এরিয়াটা হবে এটার এদিকের উইথ, যেমন এইখানে এই বরাবর যে ক্রস সেকশনাল এরিয়াটা কি আসবে, এই লেন্থ, এই উইথ বা লেন্থ যাই বলো না কেন, আর এটা ডেপথ। তো টোটাল ডেপথটা কি আসবে, ডেপথ আসবে টোটাল ডেপথ মাইনাস ভি নসের ডেপথ। তো সেখান থেকে আমরা পাবো এই এখানে যে এরিয়া লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই ক্রস সেকশনাল এরিয়াটা পাবো, এবং আমরা টেস্ট করে পাবো যে কত এনার্জিতে ওটা ফেল করতেছে। তারপরে সেই টোটাল এনার্জিকে আমরা টোটাল এরিয়া দিয়ে ভাগ দেবো, তাহলে আমরা পাবো যে প্রতি ইউনিট এরিয়ায় কত এনার্জি অ্যাবজর্ব করে। স্যার এরিয়া বের করাটা বুঝি নাই স্যার। এরিয়া হচ্ছে এই যে যেখানে ভি নসটা থাকবে সেই ভি নসের ক্রেস্ট বরাবর যে ক্রস সেকশনাল এরিয়া, মানে এটা যদি তুমি সাইড ভিউ যদি দেখো, এটার যদি সাইড ভিউ থাকলে তো এরকম দেখাবে, তাই না? তো এই যে ভি নসের ক্রেস্টটা আছে সেই ক্রেস্ট বরাবর যে টোটাল ক্রস সেকশনাল এরিয়া, তো ক্রস সেকশনাল এরিয়াটা কিভাবে বের করতে পারি, যেমন এটা যদি আমি টোটাল ডেপথ যদি জানি এবং এই নসের ডেপথ যদি জানি, তাহলে টোটাল ডেপথ থেকে ভি নসের ডেপথ সাধারণত যেটা বললাম 2 মিলিমিটার থেকে 3.3 মিলিমিটার। তো সেই ডেপথটা যদি টোটাল, এবং এটার ডেপথ সাধারণত হবে অলমোস্ট 10 মিলিমিটার, ঠিক আছে? এটার ডেপথ হবে অলমোস্ট 10 মিলিমিটার। তো 10 মিলিমিটার থেকে যদি আমি 2 মিলিমিটার যদি নস ইউজ করি, তাহলে এটার এখানে মানে এটা লিগামেন্ট ডেপথ অথবা রিমেইনিং ডেপথ কত আসবে, 10 - 2 মিলিমিটার, তার মানে 8 মিলিমিটার। তাহলে এই বরাবর এইখানে যে ক্রস সেকশন থাকবে এই বরাবর, সেই ক্রস সেকশনাল এরিয়া আসবে এই লেন্থটা 10 মিলিমিটার, আর এটা তখন হবে 8 মিলিমিটার, তার মানে 10 × 8, দ্যাট মিন্স 80 মিলিমিটার। তারপরে আমি টেস্ট করে পাবো যে এক্স্যাক্টলি টোটাল কত এনার্জিতে সে ফেল করছে। হ্যাঁ, তার মানে এটার ম্যাক্সিমাম এনার্জি অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত, সেই এনার্জিকে আমি ভাগ দেবো টোটাল এরিয়া দিয়া। টোটাল মিন্স এই যে ক্রস সেকশনাল এরিয়া এট দ্য নস বরাবর যে টোটাল ক্রস সেকশনাল এরিয়া কত, সেই এরিয়া দিয়ে আমি টোটাল এনার্জিকে যদি ভাগ দেই, তাহলে যে ইয়েটা পাবো সেইটাই আমার হবে রেজাল্ট। এটা হবে এনার্জি পার ইউনিট এরিয়া, ঠিক আছে? এনার্জি পার ইউনিট এরিয়া। স্যার ভি নসটার পারপাসটা কি? ভি নসের পারপাস, এটা একটা তোমাদের আছে, তোমাদের একটা কোশ্চেন আছে, সেই জন্য আমি এটা এখানে বলবো না। তোমরা ট্রাই করবা যে ভি নসটা কেন দেওয়া হয়, এটা না দিলে সমস্যাটা কি হবে। এই যে এখানে এই নসটা কেন দেওয়া হয়, এটা গুড কোশ্চেন, তোমার কোশ্চেনকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট এটার যেহেতু একটা অ্যাসাইনমেন্ট আছে, তো এখানে যদি আমি বলে দিই তাহলে তো আর মানে ওই কোশ্চেনটার কোনো ইয়া থাকে না, মানে কোশ্চেনটা করার যে কারণে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেই পারপাসটা থাকে না, সেই জন্য আমি এখন এখানে বললাম না। তারপরে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও, এরপরে যদি না বোঝো তাহলে আমি বলবো। বুঝতে পারছো? জি স্যার। তোমার কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। এই যে এখানে দেখো বলা আছে
what is the necessity of making a notch in the impact test specimen? একবার ফার্স্ট অ্যাসাইনমেন্টে এটা আছে যে কেন এটা করা হয়, না করলে সমস্যাটা কি হতো। তারপরে আরেকটা অ্যাসাইনমেন্ট হয়েছে সাপোজ সেই ম্যাটেরিয়াল ইজ টেস্টেড ইন ডিফারেন্ট টেম্পারেচার। ও আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আমি যেটা কথা আমি বলতে ভুলে গেছি, এই যে ইয়াটা তোমার এই যে ইম্প্যাক্ট টেস্টের হিস্টোরিটা কি, মানে কিভাবে এটা এই টেস্টের কনসেপ্টটা আসলো। এটা আসলে আসছে ইউএস এয়ারফোর্স থেকে। ইউএস এয়ারফোর্স থেকে ওদের মানে এয়ারফোর্সের যে বিমানগুলা, ওইগুলায় দেখা যায় তো যে বিভিন্ন কারণে হঠাৎ হঠাৎ করে ফেটে যায়। এই ফেটে যাচ্ছে কেন সেইটা আসলে বোঝা যাচ্ছিল না যে কি কারণে এটা ফেটে যায়। তখন দেখা গেছে যে মানে একই ম্যাটেরিয়াল কখনো ফাটে কখনো ফাটে না। এইটা ওরা স্টাডি করে দেখলো যে আসলে ওইটা যে এনার্জি অ্যাবজর্পশন ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা ডিপেন্ড করে অনেকটা টেম্পারেচার উপর। হ্যাঁ, টেম্পারেচার যার মানে যদি কোনো ম্যাটেরিয়ালস টেম্পারেচার বেশি হলে এনার্জি অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি হয়, আবার অনেক অন্য ম্যাটেরিয়ালে হয়তো রিভার্স হয়। তো সেই কনসেপ্ট থেকে এটা তৈরি, মানে ওইখান থেকে এই কনসেপ্টটা জেনারেল মানে আসছে। তো ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে আরেকটা জিনিস যেটা বের করা হয়, এটা আসলে বিভিন্ন টেম্পারেচারে করা হয়, শুধু একটা টেম্পারেচার না, বিভিন্ন টেম্পারেচারে করে দেখা যায় যে কোন টেম্পারেচারে এনার্জি অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত। তারপরে ওইভাবে তোমার প্লেনের মানে প্লেনের বডিটা ওভাবে ডিজাইন করা হয় এবং ম্যাটেরিয়ালটাকে ওভাবে সিলেক্ট করা হয় যে এই টেম্পারেচারে আন্ডারে বডিটা থাকলে এর অ্যাবজর্পশন ক্যাপাসিটি এতটুকু থাকবে, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ক্যাপাসিটি, অ্যাবজর্পশন মিন্স এনার্জি অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা এই লেভেলে থাকবে। ওইটা বের করার জন্য ওই আইডিয়াটা বের করার জন্যই আসলে মেইনলি এই টেস্টটা করা হয়। তো সেই রিলেটেড একটা কোশ্চেন, সাপোজ সেম ম্যাটেরিয়াল ইজ টেস্টেড ইন ডিফারেন্ট টেম্পারেচার, হোয়াট উইল বি ইটস ইফেক্ট ইন দ্য এনার্জি অ্যাবজর্পশন। যদি একই ম্যাটেরিয়াল বিভিন্ন টেম্পারেচারে আন্ডারে টেস্ট করা হয়, তাহলে এটার ইম্প্যাক্ট ভ্যালুটা কি একই আসবে নাকি ডিফারেন্ট আসবে, এটাও তোমাদেরকে একটু মানে ফিগার আউট করতে হবে, বুঝতে হবে, বের করতে হবে যে এটা আসলে সেম ম্যাটেরিয়ালটাকে যদি আমরা ডিফারেন্ট টেম্পারেচারে করি তাহলে মানে ইফেক্টটা কি আসবে, মানে টেম্পারেচার ইফেক্টটা কি, ঠিক আছে। এবং এটার জাস্টিফাই ইওর আনসার। এটা হচ্ছে তোমাদের টোটাল লেকচার। এখন আমি তোমাদের একটা ভিডিও দেখাই, মানে আমাদের ল্যাবে কেউ কোনো কোশ্চেন করবা? আর এই দুইটা কোশ্চেনের বাইরে কেউ কোনো কোশ্চেন করবা? আচ্ছা, মনে হয় না কেউ কিছু করবা। তো যাই হোক, আমাদের ল্যাবে যেভাবে টেস্ট করা হয় আমি সেভাবে একটা স্যাম্পল আজকে সকালে করে ভিডিও করে রাখছি তোমাদেরকে, জাস্ট একটু ডেমো দেখানোর জন্য। আমি শেয়ার করি। দেখো, তোমরা এই ডেমোটা দেখো, এখান থেকে যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো। সাউন্ড শোনো কিনা, সাউন্ডটা একটু মনে হয় আস্তে হয়ে গেছে। শোনা যাচ্ছে? তোমরা সাউন্ড শুনতেছো? না স্যার। না স্যার। সাউন্ড শোনা যাচ্ছে না, তাহলে কিভাবে এটা সাউন্ড আসলে মানে যে ভিডিও করছে ও একটু দূর থেকে করছে, যে কারণে আর সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় না। যাই হোক, আমি বলতেছি যে এই যে এইটা হচ্ছে হ্যামার। হ্যাঁ, এটা হচ্ছে এই হ্যামারটার ওয়েট হচ্ছে 60 পাউন্ড, আর এবং এটা রেডিয়াস হচ্ছে যেটা বললাম 900.1 মিলিমিটার, এবং এইটাকে এখন হরিজন্টাল ভাবে রাখা হয়েছে ইনিশিয়াল অবস্থা, এবং ওইটাকে ছেড়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে স্কেল। এখানে আমরা দুইটা যে মেথড বললাম, একটা হচ্ছে সার্ভে এবং এটা আরেকটা হচ্ছে আইজর। দুইটা টেস্টই এই একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করা হয়, সে কারণে এটার যে অ্যাবজর্পশন এনার্জি অ্যাবজর্পশন কত, সেটা আসলে দুইটা মেথডে একই ধরনের ভ্যালু আসে না, দুই ধরনের ভ্যালু আসে। তো সেই জন্য এই একই স্কেলে
এই দেখো এই একই স্কেলে দুইটা রিডিং আছে দুই পাশে, একটা একটা আউটসাইডে আছে এবং একটা ইনসাইডে আছে। ইনসাইডের ভ্যালুটা ইউজ করা হবে আইজট মেথডে এবং আউটসাইডের ভ্যালুটা ইউজ করা হবে চারপি ভিনস মেথডে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই স্কেলের এই বটমে দেখবা রিডিংটা সবচেয়ে বড়, মানে এখানে রিডিংটা সবচেয়ে বেশি এবং এখানে রিডিং হচ্ছে 0, মানে চারপি ভিনসের জন্য এখানে 0 আর আইজটের জন্য এখানে 0। আমরা সাধারণত অন্যান্য ল্যাব টেস্টে আমরা যে ল্যাব করি সেখানে দেখবা যে স্কেলটা থাকে কিন্তু এই যে নিডেলটা আছে এখানে একটা নিডেল আছে, এই নিডেলটা আচ্ছা আমি আগে ভিডিওটা দেখাই তারপরে ক্লিয়ার হবে। দেখো এটা একটা নিডেল। আচ্ছা তোমরা মনে হয় কিছু শুনতেছো না, আমি সরাসরি টেস্টটা দেখাচ্ছি। এটা এখন দেখো এখান থেকে আমরা ছেড়ে দেবো এটা। এই যে দেখো স্যাম্পলটা রাখা হলো, এটাই কিন্তু স্যাম্পল এবং সিম্পলি সাপোর্টের অবস্থায় আছে। দেখো এই পাশে যে এটা আসলে কোনো ফাংশন নাই, এটা পরে বলবো। এটা হচ্ছে নিডেলটা। অলমোস্ট শেষের দিকে। এখন দেখো এটা কি করা হবে, এই যে দেখো এটা সারা হচ্ছে। তবে এটার মেইন যেটা টেস্ট করার সময় খুব কেয়ারফুল থাকা, কারণ কোনো কারণে যদি এখানে এটা তোমার কারো গায়ে বা কোনো কিছুতে লাগে তাহলে কিন্তু একবারে হয়ে যাবে, ম্যাচাকার হয়ে যাবে। সেই জন্য টেস্টের সময় এই যে ডান বামে কোনো লোক থাকতে পারবে না। এই যে আইজোরে দেখো ওখান থেকে এটাকে ইনসার্ট করা যায়, একটা ক্যান্টিলিভার বিমের মতো হবে। এখন এটা স্যাম্পল রাখা হলে এখন সার্চ দিছি দেখো। দেখো এই যে দেখো, দেখছো ভিডিওটা মনে হয় হয়ে গেছে। এবং এই যে দেখো এই নিডল যেটা বলছিলাম ইন্ডিকেটরটা, সেই ইন্ডিকেটরটা এখানে চলে আসছে। এবং এখানে দেখো এই যে তোমরা যেটা আমি দেখাতে চাইছিলাম যে স্কেলটা দেখো নিচের দিকে 300 আর উপরে 0, আর এই নিডলটা কিন্তু এদিক থেকে গেছে, তার মানে ও 300 থেকে শুরু করে উপরে দিকে গেছে, আস্তে আস্তে কমছে। দেখতেছো এটা তোমরা স্কেলটা দেখা যাচ্ছে? Yes, sir. তো এই স্কেলটা দেখো এখানে হচ্ছে 300 আর এখানে হচ্ছে 0। তো আমরা অন্যান্য যে স্কেলে সাধারণত ইউজ করি যে কোনো ম্যাটেরিয়াল যে কোনো কিছুর ক্ষেত্রেই দেখো আস্তে আস্তে বাড়ে স্কেল 0 থেকে মানে আস্তে আস্তে বাড়তে থাকে, উপরের দিকে বাড়তে থাকে। কিন্তু এটা কিন্তু উল্টা দিকে গেছে। এটা শুরুতে ছিল 300, তারপরে হয়েছে আস্তে আস্তে কমছে কমতে কমতে বর্তমানে যে নিডেলটা আছে সেখানে হয়তো 200 221 22 এর মতো আছে।
এবং এবং এক পর্যায়ে সে এটা গিয়ে 0 হয়ে গেছে। এটাও একটা কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদের, এটাও আমি এখনই বলতে চাচ্ছি না, তোমাদের সেশনালে কুইজে অথবা ইসে ভাইভাতে এই ধরনের কোশ্চেনটা ফেস করতে পারো যে এই স্কেলটা রিভার্স হয়ে থাকে, মানে শুরুটা হয়েছে ম্যাক্সিমাম থেকে, তারপরে আস্তে আস্তে কমতেছে, এবং এইখানে যে রিডিংটা শো করতেছে এই রিডিংটা আসলে কি রিডিং, এটাই সরি এটাই তো অ্যাবজর্ব এনার্জি, বাট আচ্ছা এনিওয়ে, তো তোমরা এটা একটু চিন্তা করবা যে এই স্কেলটা থেকে কেন, মানে রিভার্স হইতে কেন, কেন এটা গ্রাজুয়ালি ইনক্রিজিং না, এটা কেন গ্রাজুয়ালি ডিক্রিজিং? ঠিক আছে, স্যার এটা কোন মেথডটা ইউজ করছেন? এটা আইজট আমরা 4p ভি নটস, এই যে বাইরের স্কেলটাকে ইউজ করছি। তাহলে কি স্যার আমাদের আইজোটের রিডিং নেওয়া লাগবে না? না আইজোটের না, কারণ আইজোটের তো স্যাম্পল দুই ভাবে আইজোটে বসাতে হবে, মানে দেখো হিসেবে বসাতে হবে এভাবে সিম্পলি সাপোর্টিং, ইয়াটা থাকবে সার্পি ভিনস থাকবে এভাবে সিম্পলি সাপোর্টেড থাকবে, এখানে মাঝখানে এসে হিট করবে, হ্যাঁ, আর সার্পিতে হবে এভাবে, সরি আইজোটে থাকবে এভাবে, এভাবে খাড়া থাকবে, এভাবে এসে হিট করবে, মানে এটা থাকবে ক্যান্টিলিভারের মতো, কারণ সাপোর্ট শুধু নিচে সাপোর্ট আছে, উপর ফ্রি, এখানে কোনো সাপোর্ট নেই, এটা ক্যান্টিলিভার। তোমরা ক্যান্টিলিভার কি পড়ছো এখন পর্যন্ত? জি স্যার। ক্যান্টিলিভারের মতো। তো আচ্ছা, আমি তো স্যাম্পলটা যদি এভাবে বসাই তাহলে তোমরা ইউজ করবে আইজোটটা, মানে এটা আইজোট মেথড, আর স্যাম্পলটা যদি আমি ক্যান্টিলিভার সরি সিম্পলি সাপোর্টেড বিমের মতো বসাই, তারপরে যদি এভাবে হিট করি, তাহলে সেটা হচ্ছে সার্পি টেস্ট। তো আমি কিন্তু স্যাম্পলটা বসাইছি সার্পির মতো, ঠিক আছে, সেই জন্য এটা যে স্কেলটা ইউজ করবে সেটা হচ্ছে সার্পি স্কেল। বুঝছি স্যার। স্যার স্যার বলো। স্যাম্পলটাতে কি নচ করে দেওয়া আছে এই স্যাম্পলটাতে? নচটা আসলে এটা একটা ডেমো, তো আসলে ওইটা ডাইমেনশনটা অত একুরেটলি মেজারও করা হয় না, এবং ওখানে নচটা আসলে ওইভাবে করাও হয়, বুঝতে পারছো? এটা যেহেতু এটা ডেমো, তো সেই জন্য এটা একুরেসি নিয়ে কোনো ইয়া নাই, মানে একুরেসিটা অত বেশি ফোকাস করা হয় না, মেইনলি আসলে টেস্টটা কিভাবে করা হয়, স্যাম্পলটা কিভাবে বসানো হয়, এই সমস্ত দেখানোর জন্যই তোমাদের এই ডেমোটা করা হয়েছে। এটা একবারে মানে ইয়া অনুযায়ী, কোড অনুযায়ী একবারে সবকিছু ফলো করা হয় না, বুঝতে পারছো? স্যার হ্যামারটা কি স্যার একবারে আঘাত করছে না কন্টিনিউয়াসলি আঘাত করে গেছে স্যার? বুঝি না, আর একটু বলো তো। মানে হ্যামারটা কি স্যার স্পেসিমেন্টে একবারই আঘাত করছে না স্যার কন্টিনিউয়াসলি আঘাত একবারে করে? না, এটা আঘাত একবার করার পরে ও ভেঙে গেছে, তারপরে ও আর কোনো স্যাম্পল ছিল না ওখানে। এই যে এটা যখন এখানে এসে পড়ছে, এখানে তো স্যাম্পলটা এটা, এই স্যাম্পলটা যখন পড়ছে ভেঙে যায়, এবং এটা ডিজাইনে এমন ভাবেই করা হয় যে এটা ভাঙতে হবে। তুমি দেখো এটা 10 মিলিমিটার নিচে, তাই না? মানে এটা ডাইমেনশনটা এমন ভাবেই করা হবে যেন এটা ভাঙে, না ভাঙলে কিন্তু আর তোমার এখানে কোনো রিডিং শো করবে না, তার মানে তুমি বুঝতে পারবে না যে ওর অ্যাবজর্ব এনার্জি কত। সেই জন্য অবশ্যই তোমার এই স্যাম্পলটা ভাঙতে হবে। তো স্যাম্পলটা যখন ভেঙে যায় একবারে, তখন আর এখানে থাকে না, অনেক দূর চলে যায়, মানে ছিটকে এদিক সেদিক চলে যায়, ঠিক আছে? এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা, মেশিনটা যদিও ছোট, টেস্টটাও সিম্পল, কিন্তু এটার অ্যাপ্লিকেশন খুব বেশি, মানে ফ্র্যাকচার মেকানিক্স যত অ্যানালাইসিস এবং ইয়া হয়, ডিজাইন হয়, সব জায়গায় এই মেথডটা ইউজ করা হয়। যদিও এখন ফ্র্যাকচার টেস্ট আরো আরো লেটেস্ট মেথড বের হয়েছে ফ্র্যাকচার টাফনেস বের করার জন্য, সেগুলো আরো কমপ্লিকেটেড, সেগুলো সেই জন্য সেটা আর এখানে তোমাদের এখনই দেখানো হবে। ওটা যদি তোমরা গ্রাজুয়েট প্রোগ্রামে যাও বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে যাও, তখন হয়তো ওই ইয়াগুলা শিখবা। ইনফ্যাক্ট আমাদের দেশে নেই ফ্র্যাকচার টেস্টিং মেশিন, আমাদের দেশে নেই। স্যার আপনার স্যার ল্যাবে করা ভিডিওটা স্যার দিয়ে দিলে স্যার ভালো হয়। ভিডিওটা তো দিতে পারে, কিন্তু এটা এত বড় সাইজ, আমি এটা অনেক সিস্টেম করে আমার ল্যাপটপে আনছি, কিভাবে দেবো বলো তো তোমাদের? স্যার ড্রাইভে আপলোড করলে স্যার ওটা লিংক দিয়ে দিলে হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, দিয়ে দেবো তাহলে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, আমার এই কাটাটা মানে অ্যাবজর্পশন কত জুল করছে, এইখানে যাই সে কিভাবে স্থির হলো? হ্যামারটা তো নড়তেছে কন্টিনিউয়াস।
এটা দেখো, এটা হচ্ছে কি, যখন এই হ্যামারটা ছেড়ে দেওয়া হয়, এটা কিন্তু যেটা বলছিলাম যে এই জায়গাটা কিন্তু আমরা যে পেন্ডুলামের যে অ্যাজাম্পশন গুলো আছে, পেন্ডুলামের আমাদের অ্যাজাম্পশন গুলা কি, যে এটা ফ্লেক্সিবল কর্ড হতে হবে, মানে এটার ভিতরে কোনো ফ্লেক্সিবিলিটি থাকতে পারবে না, যেভাবে রাখবা কর্ডটাকে তুমি সেভাবেই রাখবা, থাকবে, তাই না? এবং আরেকটা হচ্ছে ফ্রিকশন লেস হতে হবে। তো এখানে কিন্তু ফ্রিকশন আছে, এই যে যার রেসপেক্ট যে পিভটের মাধ্যমে এটা ঘুরতেছে, এখানে কিন্তু ফ্রিকশন আছে। তো ফ্রিকশন থাকলে এ যখনই এদিকে ঘুরতে যাবে, তখন ফ্রিকশনটা কি করবে, উল্টো দিকে তাকে বাধা দেবে না? আর তারপরে এই হ্যামারটা, এটাও কিন্তু একটা বড় হ্যামার, এর সাথে কিন্তু এয়ারের ফ্রিকশন থাকবে। এয়ারের ফ্রিকশন থাকলে যে এটা শুরুতে দেখুন, এয়ারের ফ্রিকশন যদি থাকে, এটা দেখানো হয় না। এই যে দেখো এইভাবে আছে, তো এখানে সরি, এইভাবে যদি এখানে যদি কোনো সেই ইয়া অনুযায়ী, প্রিন্সিপাল অনুযায়ী যদি কোনো এখানে ফ্রিকশন না থাকে, এয়ার ফ্রিকশন না থাকে, এটা যদি ফ্লেক্সিবল হয়, তাহলে কিন্তু সেই তোমার ইয়া সূত্র অনুযায়ী যে 4 ডিগ্রির ভিতরে যদি থাকে, তাহলে এটা কন্টিনিউয়াসলি এভাবে মুভ করবে, তাই না? তোমাদের এগুলো মনে আছে পেন্ডুলামের যে পেন্ডুলামের এটা কি বলে, কি থিওরি নাকি? সরল দোলকে স্যার। হ্যাঁ, তো এইটা কিন্তু আসলে ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে না, সে কারণে যে এ প্রত্যেকবারই আস্তে আস্তে একটু একটু কমে যাবে, তাই না? ওই ফ্রিকশনের কারণে, মানে এই পিভটের এখানে ফ্রিকশন, এয়ারের ফ্রিকশন, এই ফ্রিকশনের কারণে মানে প্রথমবারে যতখানি এদিকে উঠবে, তার পরের বারে আর এতখানি উঠবে না, তাই না? স্যার প্রশ্নটা এটা ছিল না স্যার, প্রশ্নটা আমি সেটাই বলতেছি। দেখো যে তাহলে এই নিডলটা ম্যাক্সিমামে ওঠার পরে, আর নিডলটা কিন্তু আটকেই যাবে, তুমি যেখানে রেখে দেবা ও এখানেই থাকবে, ও কিন্তু আর ওখান থেকে নড়বে না। স্যার প্রশ্নটা এটাই যে স্যার সে বুঝছে কিভাবে যে এখানে তার ম্যাক্সিমাম, মানে এইটার সাথে এইখানে একটা স্যার কাঁটার মতো আছে, বড় যখন এটা মুভ নিডলটা করে, তখন যখন এটা এদিকে মুভ করে, তখন এই নিডলটা সহ মুভ করে। তারপরে ও ম্যাক্সিমাম যেখানে যে পর্যন্ত যেতে পারে, সেই পর্যন্ত গিয়ে তো এই পেন্ডুলামটা এদিকে চলে আসে, আর কাঁটাটা আর আসে না, কাঁটাটাকে তুমি যেখানে রাখবা সেখানেই থাকবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপর তোমরা ল্যাবে আসো, ল্যাবে এসে সবকিছু তো ভিডিও দেখতে পারো না, তাহলে তো আর মানে ইউনিভার্সিটি পড়া লাগবে না, সবাই ইউটিউবের ভিডিও দেখেই সবাই ডিগ্রি অর্জন করবে। তো তোমরা আসো ল্যাবে এসে এটা দেখো, আবার নিজেরা এসে প্র্যাকটিস শুরু করো না, তাহলে কিন্তু মানে খুব দুর্ঘটনা ঘটে যাবে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। ঠিক আছে, তোমরা ল্যাবে ইউনিভার্সিটি আসো, তারপর এটা আরো ডিটেইলস এখানে ল্যাবে দেখতে পারবা। এনিওয়ে, আর কোনো কোশ্চেন আছে? তাহলে কি করো মাইশা, স্যার। মাইশা তুমি তাহলে ওদেরকে করো, গ্রুপ অনুযায়ী ডাটাগুলো দিয়ে দাও। আচ্ছা স্যার, আচ্ছা। তাহলে আমি কি বের হয়ে যাবো? জি স্যার, আমি ডাটা শেয়ার করে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ডাটা শিট। গ্রুপ 1 আর গ্রুপ 4 এর মেন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং সেম। স্পেসিমেনটা তো হচ্ছে কি ভার্নিয়ার স্কেল রিডিং দিয়ে মাপা হয়েছে, জাস্ট হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টটা ডিফারেন্ট রাখা হয়েছে। দেন গ্রুপ 2 আর গ্রুপ 3 এর জন্য সেম রিডিং, জাস্ট ভার্নিয়ার কনস্ট্যান্টটা ডিফারেন্ট। আর গ্রুপ 5 এর জন্য হচ্ছে ডাটা এটা। তো এগুলো হচ্ছে কি এখান থেকে তোমরা স্পেসিমেন লেন্থ, স্পেসিমেন উইডথ আর করবা। ইমপ্যাক্ট ভ্যালুটা কি? ইমপ্যাক্ট ভ্যালুটা কি? ম্যাম 4-5 সেকেন্ড ধরে যে লোডটা অ্যাপ্লাই করা হয় তার ফলে যে ভ্যালুটা। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বের করবা কিভাবে? এনার্জি, যে এনার্জিটা অ্যাবজর্ব হয়েছে ওটা ডিভাইডেড বাই হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া। বুঝে গেছে? আচ্ছা, আর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, সো এটা ডাটা শিট রেডি করবা, দেন রেজাল্ট লিখবা, ডিসকাশন লিখবা, আর আগের দিনের মতো যা যা আছে ওইটা। এখানে কিন্তু
স্কোপ এন্ড অবজেক্টিভটা আসবে, স্কোপটা হচ্ছে কি এসটিএম যেটা পোস্ট করেছে, এসটিএম থেকে হচ্ছে স্কোপটা লিখবা। আর বাদ বাকিগুলো তো স্যার এক্সপ্লেন করেছে, আমি রেকর্ডিংটা পোস্ট করে দিব। ওকে, কার কার জানি আইডি বাকি ছিল বলো এবার। ম্যাম ডাব্লিউআরই 15। ডাব্লিউআরই 15 প্রেজেন্ট। জি ম্যাম। Civil 24. সিভিল 24 প্রেজেন্ট। ম্যাম সিভিল 47। ম্যাম সিভিল 19। সিভিল 19। সিভিল 27। 15 আছো সিভিলের? 15, 43, 44, 47। ইয়েস ম্যাম 47। এখন 47 আছো। 51, 62। ডাব্লিউআরই কে প্রেজেন্ট বললা? ম্যাম 51 আছে। ম্যাম সিভিল 51। 61 তো প্রেজেন্ট, আমি 51 বলছি। 51 আছো? ম্যাম 51 আছে। আচ্ছা ঠিক আছে। ডাব্লিউআরই কে? ম্যাম ডাব্লিউআরই 15। 15 ওকে, ম্যাম। আচ্ছা। আর কেউ? সো এটা নেক্সট ক্লাস হোক, একটা নেক্সট ক্লাস মানে হচ্ছে এই থার্সডের মধ্যে জমা দিয়ে দিবা। ম্যাম হ্যাঁ, বলো। অ্যাবজর্বড এনার্জি সমান ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি না? ইনিশিয়াল এনার্জি মাইনাস, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। হ্যাঁ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। জি ম্যাম। কিন্তু হচ্ছে কি ওখানে স্কেলে যেটা দেখাইছে স্যারের ভিডিওতে, ওইটা হচ্ছে কি টোটাল অ্যাবজর্ব এনার্জিটাই শো করেছে। কাটাটা যেখানে আটকাই গেছিল। হ্যাঁ ওইটাই হচ্ছে কি অ্যাবজর্বড এনার্জি। জি ম্যাম ঠিক আছে, বুঝতে পারছি। বাট বেসিক্যালি এটা থিওরিটা কি হচ্ছে, পটেনশিয়াল এনার্জি ছিল যেটা হচ্ছে ওর একটা নির্দিষ্ট হাইটে যে একটা ও যে এনার্জিটা গেইন করেছে ওটা হচ্ছে ওর পটেনশিয়াল এনার্জি। দেন হচ্ছে কি এরপর আরেকটা হাইটে নিয়ে যাওয়ার পর যখন এনার্জিটা লুজ হয় এটা হচ্ছে ওর কাইনেটিক এনার্জি। থিওরিটা ওইরকম আর কি। আচ্ছা ঠিক আছে, সো অ্যাসাইনমেন্ট সহ ডাটা শিট, এখানে কোনো গ্রাফ পেপার নাই, ডিসকাশন রেজাল্ট এগুলো সহ এটা প্রিপেয়ার করে ফেলবা। আমি এটা তোমাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আর গ্রুপ নিয়ে তো কোনো প্রবলেম নাই, 13 জন করে আছো। আর ডাব্লিউআরই তোমরা হচ্ছে কি ওরা সবাই তোমরা হচ্ছে কি টোটাল 5 জন। ম্যাম এনার্জিটা তো হ্যামারের না? এনার্জিটা হ্যামারের কিভাবে? হ্যামারের ফাইনাল এনার্জি মাইনাস, মানে হ্যামারের যেটা ইনিশিয়াল এনার্জি ছিল আর হ্যামারের হ্যাঁ, যেটা ফাইনাল এনার্জি সেটা বিয়োগ করলে তো আমি পেয়ে যাবো যে অ্যাবজর্পশন কত হয়েছে। অ্যাবজর্পশন কত হয়েছে তাহলে ম্যাম এক্স্যাক্টলি। এই হ্যামারের ইনিশিয়াল এনার্জি তো বেশি হওয়ার কথা ছিল। হ্যামারের ইনিশিয়াল এনার্জি হচ্ছে কি বেশি হওয়ার কথা ছিল, ঠিক বলছো, কারণ ওইটাই হচ্ছে ওর পটেনশিয়াল এনার্জি। তাহলে ম্যাম ডেটা শিটে কি চেঞ্জ করবো? এখানে তো ফাইনাল। হ্যাঁ এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে কি ইনিশিয়াল এনার্জি 350 আর ফাইনাল এনার্জি 210। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। কারণ হচ্ছে কাইনেটিক এনার্জিতে তো লস হয়ে হচ্ছে এনার্জিটা চলে যাওয়ার জি কথা। ম্যাম, জি ম্যাম। আর আচ্ছা ma'am, ওই একটা আর স্কেলে যেটা দেখাচ্ছে ওটা কিন্তু হচ্ছে টোটাল এনার্জি মানে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব, ওখানে কিন্তু কোনো কিছু বিয়োগ করে দেখাই নাই। জি ম্যাম ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বলো। ওই পেজ কি দুই দিকেই লিখবো নাকি একটা খালি রাখতে হবে, মানে অপর পৃষ্ঠা খালি রাখতে হবে? এটা গত জ্ঞাতে প্রশ্ন ছিল। এখন কি তোমরা ডাটা জমা দাও নাই? না ম্যাম দিয়ে ফেলছি ম্যাম, এখন এটার জন্য আপনি বলছিলেন বিপুল স্যারকে জিজ্ঞাসা করবেন। আমার মনে হয় না এই ল্যাবটা হচ্ছে কি এখানে এসে আর কোনো কিছু জমা দিতে হবে, বিপরীত পেজে লিখে ফেলো। আচ্ছা ম্যাম ধন্যবাদ। আচ্ছা আর কি বলো? ম্যাম সিভিলের 51 মানে প্রেজেন্ট ছিলাম, শুনতে পারেন না। সিভিলের 51 কি প্রেজেন্ট দেওয়া হয়েছে? তোমরা কোথায় থাকো? মাঝখান দিয়ে আসো সবাই। আর কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম শুরুতে ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে সাবমিট করে দিবা উইথ অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে আমি ক্লাস এখানে এন্ড করতেছি, আমি রেকর্ডিংটা পোস্ট করে দিব, বাট ভিডিওটা হচ্ছে স্যারের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে? জি মিস। ওকে, আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম।